বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 4 দিনে 749 মিলিমিটার বৃষ্টিপাত, কক্সবাজারে প্রস্তুত 648টি আশ্রয়কেন্দ্র চালু, কন্ট্রোল রুম। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার জুড়ে প্লাবন, জলমগ্নতা এবং পাহাড় ধসের ঝুঁকি চরম মাত্রায় ছড়িয়ে পড়েছে। জেলার অধিকাংশ উপজেলার নিম্নস্থান প্লাবিত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সব নৌপথ। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করে পাহাড়ের ঢালু, পাদদেশ এলাকা এবং বন্যা কবলিত নিচু স্থানে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দিয়েছেন। এরপর জানাবো, পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায় বহাল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের অধিকার ফিরল বলে জানিয়েছে আইনজীবীরা। নির্ধারিত দিনে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চে আজ 9 জুলাই এই রায় ঘোষণা করা হয়েছে। এদিকে বাংলাদেশে আর নতুন করে কাউকে হাসিনা হতে দেয়া হবে না বললেন সার্জিস আলম। আমরা আগামীর বাংলাদেশ নতুন করে সাজাবো, কাউকে নতুন করে আর হাসিনা হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেব না। বিএনপির অনেকেই খারাপ কিন্তু তারেক রহমান তো ভালো, তাকে আমরা শেখ হাসিনার মতো হতে দিতে চাই না। যে কোনো মূল্যে আর স্বৈরাচারকে দেশে আশ্রয় দেয়া হবে না। এবারে জানাবো, সবারের শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার। সবারের শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলার আসামি বাবুল ওরফে কানা বাবুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ 1টার দিকে পুলিশ তার দিলকুশাবাগের বাসা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, চলছে পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলাকে জুনের মাঝামাঝি যুদ্ধবিরতির সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মূলত এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। তিনি নতুন করে এই বিপর্যয়টি আসলে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 4 দিনে 749 মিমি বৃষ্টিপাত, কক্সবাজারে প্রস্তুত 648টি আশ্রয়কেন্দ্র চালু, কন্ট্রোল রুম। টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের প্রায় এলাকায় প্লাবন এবং জলমগ্নতা ও পাহাড় ধসের ঝুঁকি চরম পর্যায়ে পৌঁছেছে। জেলার অধিকাংশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সব নৌপথ। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করে পাহাড়ের ঢালু বা পাদদেশ এলাকায় বন্যা কবলিত নিচু স্থানে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করছে। এক্ষেত্রে বিশেষ করে জোর দিয়ে অনেককে নিরাপদে সরানো হচ্ছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য সবার প্রতি নির্দেশনা জারি করা হচ্ছে, যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সবাইকে বলা হচ্ছে, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। যে কোনো মূল্যে এই সমস্যাগুলোকে সমাধান করার মধ্য দিয়ে মূলত এগিয়ে আসতে হবে বলে উল্লেখ
করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে যাতে করে এই সমস্যা মোকাবেলা করা যায় সেজন্য সরকার ও প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। যদি কেউ মনে করে যে বিপর্যয় আরও বাড়তে পারে তাহলে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে এসব আশ্রয় কেন্দ্রে নিজ নিজ বাড়ি ছেড়ে চলে আসে, কারণ সেখানে তাদের জন্য যথাযথ খাবার তারপর বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। তাই সবাইকে এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। হাইকোর্টের রায় বহাল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিতর্কিত বিষয় চালু করেছিল শেখ হাসিনা। সেটি পরিবর্তন করে আনা সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্ট থেকে নতুন করে এই রায়ের বিষয়ে বহাল তবিয়ত রাখা হয়েছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের অধিকার ফিরল বলে জানিয়েছে আইনজীবীরা। নির্ধারিত দিনে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ পূর্ণাঙ্গ এবং নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা করে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে আনা সংবিধানের ৫০ সংশোধনী নিয়ে করা আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য দিন ঠিক করে আপিল বিভাগ। এর আগে গত ৬ জুলাই থেকে টানা ৩ দিন আপিল বিভাগের শুনানি অনুষ্ঠিত হয়। এই আপিলে আবেদন করেন পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ মামলায় আদালতে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনির। গত ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। এরপর আপিল শুনানি শুরু হয়। এরও আগে ৫০ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ৩টি আপিল করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার সহ ৪ ব্যক্তি একটি এবং নওগাঁর বাসিন্দা মোফাজ্জেল হোসেন অন্য আপিলটি করেন। এছাড়াও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের জন্য একটি আপিল করেন। এর মধ্যে সুজনের সম্পাদক সহ ৪ ব্যক্তির করা আপিলের উপর শুনানি শুরু হয়। তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী কারিশমা জাহান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক উপস্থিত ছিলেন। জামাতের সেক্রেটারি জেনারেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অন্য আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী ASM শাহরিয়ার কবির। বাংলাদেশ আর নতুন করে কাউকে হাসিনা হতে দেয়া হবে না বলে সার্জিস আলমের হুঁশিয়ারি। শেখ হাসিনা বাংলাদেশে যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, নতুন করে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন করে তিনি যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চান সেটিকে আর হতে দেয়া হবে না। তাকে নতুন করে আর হাসিনা হতে দেয়া হবে না বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সেদিন ৫ই আগস্ট শিক্ষার্থীরা রক্ত দিয়েছিল। আর হুট করে বিএনপি সরকার ক্ষমতায় এসেই তারা তাদের মতো করে আবারও রাষ্ট্রকে একটি ফ্যাসিবাদী মোড়কে নতুন করে উন্মোচন করবে, সেটি আমরা হতে দেব না। তিনি বলেন, আর বাংলাদেশে হাসিনা হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যারাই রাজনীতিতে আসছেন বা রাজনীতি করার স্বপ্ন দেখেন তাদেরকে জনগণের হয়ে রাজনীতি করতে হবে। স্বৈরাচারী এদেশে আর হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরো জানান, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি বা কোনো ধরনের সমস্যা থাকবে না, এমন একটি সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আসলে ভবিষ্যতের একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতেই এমন কার্যক্রম গ্রহণ করেছি বলে উল্লেখ করা হয়েছে। সাভারের শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের লাশ উদ্ধার। সাভারের দীর্ঘ দিন ধরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলার আসামি বাবুল ওরফে কানা বাবুল ৫৫ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ একটার দিকে পুলিশ তার দিলকুশা
বাগের বাসা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সম্প্রতি দীর্ঘ হাজতবাসের পর জামিনে মুক্তি পান তিনি। সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান যে কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। সন্ধ্যার দিকে নিজ ঘরের ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত 11টার দিকে প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এসআই আশিস রায় রাত 1টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠান। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে তার বিরুদ্ধে সাভারের বাস স্ট্যান্ড, অভিজাত সুপার মার্কেটে, রাজাক প্লাজার নাইট গার্ডকে হত্যা সহ একাধিক হত্যা